নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় নিয়ে বিস্তারিত বলার আগে প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমার গলায় কিছু সমস্যা দেখা দিয়েছে এবং খুব ঠান্ডা লেগে আছে। আমার ধারণা এই সমস্যায় এই মুহূর্তে আমাদের দু বাংলার লোকই এই সমস্যায় ভুগছেন অনেকেই। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। তো আমার ভিডিওতে হয়তো তার কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে। আমি চেষ্টা করছি, গলায় ব্যথা আছে তা সত্ত্বেও যতটা সম্ভব আপনাদের কাছে আমার বক্তব্য ঠিকঠাক মতো পেশ করার চেষ্টা আমি করব এবং আমার কণ্ঠস্বর যাতে আপনাদের কাছে ঠিক মতো পৌঁছয় সে চেষ্টা আমি করব। এবং সবাইকে বলবো যে সাবধানে থাকুন। ঠান্ডা এবং জ্বর এই সব কিছুকে কেন্দ্র করে একটা জটিল পরিস্থিতি। এমন পরিবারও আমি দেখছি যেখানে চারজনের পরিবারে চারজনেরই একই সমস্যা। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। সেটি হচ্ছে আজকের যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে একটি বাড়িকে কেন্দ্র করে। ঢাকার ধানমন্ডি 32 এই বাড়ি সম্পর্কে সবাই জানেন। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতেরও বিভিন্ন প্রান্তের মানুষ এই বাড়ি সম্পর্কে জানেন। এটি একটি ঐতিহাসিক বাড়ি। এই বাড়ির ইতিহাস কি, এই বাড়ির গুরুত্ব কি, এই সব কিছু কিন্তু দুই দেশের মানুষ জানেন। আজকে আমার বিষয় ধানমন্ডি 32, সেটা আজকে বাংলাদেশে বা ঢাকায় কি অবস্থায় আছে আমরা সবাই জানি। একটা ধ্বংসস্তূপ। সেটাকে প্রথমে ভাঙা, আগুন ধরানো হয়েছিল, তারপর সেটা ভাঙা হয়েছে এবং সামান্য অংশ কোনো রকমের টিকে আছে। কিন্তু এই একটা ধ্বংসস্তূপ কিন্তু আজকের বাংলাদেশের যে শাসকেরা, মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী, এই সহযোগী বলতে আমি বলতে চাইছি যে শুধু উপদেষ্টারা নন, এই সরকারের যারা সহায়ক শক্তি, অর্থাৎ পেছনের রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত, এনসিপি এবং যে ইসলামিক দলগুলি যারা মনে করে যে ইউনূস সরকার তাদের কল্যাণে কাজ করছে, এদের সকলের কাছেই কিন্তু এই একটা ধ্বংসস্তূপ, এই একটা ভাঙা চোরা পোড়া বাড়ি এখন বিরাট বড় একটা আতঙ্কের কারণ। সমসাময়িক শুধু নয়, বিগত বহু বছরের রাজনীতিতে এই জিনিস কিন্তু দেখা যায়নি যে একটা ভাঙা বাড়ি, সেই বাড়ি একটা আধপোড়া বাড়ি, সেই বাড়িকে শাসক এত ভয় পাচ্ছে যে সেই ভাঙা চোরা বাড়ি, যে বাড়িতে কেউ বাস করে না, কোনো প্রাণের স্পন্দন নেই, সেই বাড়িকেও এখন তারা নানানভাবে ব্যারিকেডিং করছে। কেন করছে? 15ই আগস্ট আসন্ন। সরকার আশঙ্কা করছে, ইউনূস সরকার আশঙ্কা করছে যে গত বছরের 15ই আগস্ট, অর্থাৎ 2024-এর 15ই আগস্ট আর 2025-এর 15ই আগস্ট এক হবে না। 2024-এর 15ই আগস্টে কতিপয় মুজিব প্রেমী তারা ওই বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, নানানভাবে হেনস্থার শিকার হয়েছিলেন, কিন্তু তারা সংখ্যায় খুব কম। সরকার জানতে পারছে, গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পারছে, নানা সূত্র থেকে জানতে পারছে, এবারের 15ই আগস্ট বাংলাদেশের এই তীর্থস্থানে প্রচুর মানুষ শ্রদ্ধা জানাতে যাবেন। শ্রদ্ধা কাকে জানাবেন আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসে 15ই আগস্ট একটা শোকাবহ দিন। 1975-এর এই দিনে দেশের প্রথম রাষ্ট্রপতি, তাই শুধু নন, দেশের জনক, এই রাষ্ট্রের যিনি জন্মদাতা শেখ মুজিবুর রহমান, তাকে সপরিবারে বিক্ষুব্ধ সেনা এই বাড়িতে হত্যা করেছিল। কিন্তু এটা তো একটা হত্যাযজ্ঞ ছিল সেটা, কিন্তু এই বাড়ি গোটা বাংলাদেশের নির্মাণের সঙ্গে জুড়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং তারও আগে স্বশাসনের দাবিতে যে লড়াই, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কিংবা 25শে মার্চ 1971-এ তিনি যে জাতির উদ্দেশ্যে যে স্বাধীনতার ডাক দিলেন, এই সব কিছু এবং আরো অসংখ্য গুরুত্বপূর্ণ বৈঠক, সিদ্ধান্ত, অনেক গুরুত্বপূর্ণ দলিল, সব কিছুই কিন্তু ধানমন্ডি 32-এর এই বাড়িটিতে রচিত হয়েছে। সব দেশেই এরকম মহামানবেরা থাকেন
যাদের বাসস্থান হয়ে ওঠে একটা জাতির জন্ম বা অস্তিত্বের সঙ্গে সেই বাসস্থানের সম্পর্ক জুড়ে যায়। ধানমন্ডি 32 বাংলাদেশে সেরকমই একটি বাড়ি, ঢাকায় সেরকমই একটি বাড়ি। আমার অন্তত 3 বার ওই বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং সেখানে যেভাবে বঙ্গবন্ধু হত্যার নানান যে ঘটনা বলি সেদিনকার, তার যে টুকরো টুকরো দৃশ্যগুলিকে সংরক্ষিত করে রাখা হয়েছে, টুকরো টুকরো দৃষ্টান্তগুলিকে সংরক্ষিত করে রাখা হয়েছে, সেটা দেখলে আমার নিজের ধারণা পৃথিবীর চরম কসাই, নৃশংস কসাই, তার চোখ দিয়েও 2 ফোঁটা জল বেরোবে। কিন্তু আজকে আমরা একটা অন্য বাংলাদেশ দেখছি, যেখানে কসাই বললেও বোধহয় এই মানুষগুলোকে সঠিকভাবে বর্ণনা করা যায় না, যারা এই বাড়িটাতে সদল বলে গিয়ে হামলা করেছে, ভেঙেছে, ধূলিসাৎ করেছে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনেই 32 ধানমন্ডির বাড়ি, যেটা এখন জাতীয় সৌধ এবং জাতীয় সংগ্রহশালা ছিল, সেটার উপরে হামলা হয়েছিল, আগুন ধরানো হয়েছিল। তারপরও বাড়িটা অনেকটাই অক্ষতই ছিল। আবার 5ই ফেব্রুয়ারি, এবছর 5ই ফেব্রুয়ারি সেই বাড়িতে একেবারে আগাম ঘোষণা দিয়ে সেনা পুলিশের সামনে শত শত উগ্রবাদী মানুষ তারা গিয়ে এই বাড়িটিকে ভেঙে ধূলিসাৎ করেছে এবং 3 দিন ধরে সেই ধ্বংসযজ্ঞ চলে। সরকার ছিল সম্পূর্ণ নীরব। শুধু সরকার নয়, বিএনপি যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের যে সম্পর্কের কথা প্রতি পদে মানুষকে স্মরণ করায়, এবং এ কথাও ঠিক যে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, তিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন। সেই বিএনপি পর্যন্ত কিন্তু তীব্র ভাষায় এই ধ্বংসযজ্ঞের নিন্দা করল না। জামাতে ইসলামী তো করার প্রশ্নই নেই, তার কারণ তারা মুক্তিযুদ্ধেরই বিরুদ্ধে, তারা বিরোধিতা করেছিল। অন্যদিকে এনসিপি, তারা তো মুজিববাদ, মুর্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, অর্থাৎ তারা শেখ মুজিবুরের সব কিছুকেই নিশ্চিহ্ন করে দেওয়ার পক্ষে। এই ঘোষণা দিয়েই কিন্তু তারা অভ্যুত্থান ঘটিয়েছে। স্বভাবতই বাংলাদেশে যে নতুন পরিস্থিতি গত বছর 5 আগস্টের পর থেকে তৈরি হয়েছিল, তাতে এই ঘটনাগুলো হয়তো অনেকটা অস্বাভাবিক থাকলেও হয়তো এইভাবেই ঘটনাগুলো এগোনোর কথা ছিল। অর্থাৎ ষড়যন্ত্র বলি বা প্রতিহিংসা চরিতার্থ করা বলি, যাই বলি না কেন, হয়তো এইভাবেই চিত্রনাট্য সাজানো ছিল, তাই হয়তো ঘটেছে। কিন্তু 1 বছরের মাথায় পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেটাই কিন্তু আজকে আমার আলোচনার মূল বিষয়। মূল বিষয় হচ্ছে যে আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল এবং শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তিনি এই মুহূর্তে দেশের বাইরে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব দেশের বাইরে। শুধু তাই নয়, আওয়ামী লীগ গত 12ই মে থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ গত বছরের অক্টোবর মাস থেকে নিষিদ্ধ হয়ে আছে। বাংলাদেশের নির্বাচন কমিশন দেশের প্রাচীন সবচেয়ে পুরনো এই রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল করেছে, এমনকি তাদের প্রতীকটি পর্যন্ত তারা তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর কাজটা অত্যন্ত কঠিন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ নিয়ে আওয়ামী লীগকে কটাক্ষ করা, বিদ্রূপ করার কোনো প্রশ্ন ওঠে না, তার কারণ প্রত্যেকেরই জীবনের মূল্য আছে। কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয়, সেটি হচ্ছে যে শেখ মুজিব, তার দল আওয়ামী লীগ আজকে বিপন্ন হতে পারে, কিন্তু শেখ মুজিবের স্মৃতি রক্ষার জন্যে নানা উদ্যোগ আয়োজন কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মঞ্চ 71। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী জেডাই খান পান্না, তিনি এরকম একটি মঞ্চ গড়ার ডাক দিয়েছেন। তার সঙ্গে আরও মুক্তিযোদ্ধারা আছে। পান্না নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি আইনজীবী হিসেবেও বরাবর একটা আলাদা জায়গা তৈরি করেছেন। তিনি মানবতা বিরোধী যে সমস্ত মামলা, সেই মামলাগুলো তিনি লড়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধেও তিনি মামলা লড়েছেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধেও তিনি মামলা লড়েছেন, কিন্তু মানবাধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি। আজকে যখন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রবলভাবে কোণঠাসা, তাদেরকে নানানভাবে বিনষ্ট নিকেশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন এই বীর মুক্তিযোদ্ধা সামনের সারিতে এসছেন।
বয়সের ভারে নুজো, নানান শারীরিক সমস্যা, অসুখ বিসুখ এই সব কিছু আছে। তা সত্ত্বেও তিনি এবং আরো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে তারা মঞ্চ ৭১ ঘোষণা করেছেন, তৈরি করেছেন এবং তারা ৫ দফা দাবিও পেশ করেছেন। সেই দাবির মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার যাবতীয় উদ্যোগ সরকারকে নিতে হবে এবং মোহাম্মদ ইউনূস সরকারকে ঘোষণা করতে হবে যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা কি মনে করে, তাদের অবস্থানটা কি। অবস্থানটা কি এটা কিন্তু একেবারেই অজানা নয়, কারণ তারা জয় বাংলাকে জাতির স্লোগান বা জাতীয় স্লোগান বলে মনে করে না, ঘোষণাই করে দিয়েছে। তারা ৭ই মার্চ বিশেষ দিন হিসেবে পালন করেনি গত বছর, এবছর সেটাও জানা। তারা 15ই আগস্টকে শোক দিবস হিসেবে পালন করেনি গত বছর, তার ছুটি বাতিল করা হয়েছে ওই দিনের। কোনোভাবেই মুজিবের ওপর কোনো শ্রদ্ধা জ্ঞাপন যে সচিবালয়ে বা কোনো সরকারি ভবনে কোথাও কিছু হয়নি, সরকারি তরফে কিছু হয়নি, অন্য দলগুলির করার তো কোনো প্রশ্নই ওঠে না। শুধু মুজিব প্রেমী কিছু মানুষ সাহস করে ধানমন্ডির বাড়িতেও গিয়েছিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মানুষ, তাদের অগ্রগণ্য, তিনি সেখানে গিয়ে কিন্তু হেনস্থার শিকার হন, তার গাড়ি ভাঙচুর করা হয়। এবছর জেডাই খান পান্না এবং মুক্তিযোদ্ধারা মিলে এই যে মঞ্চ ৭১ তৈরি করেছেন, তারা ডাক দিয়েছেন যে সবাইকে ধানমন্ডি ৩২-এ আসতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু যে যেখানে পারেন সেখানেই শেখ মুজিবুরকে শ্রদ্ধা জানান, শোক জ্ঞাপন করুন, 15ই আগস্ট তার মৃত্যুদিনটি পালন করুন, এই ডাক তারা দিয়েছেন। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বিপুল সাড়া মিলছে তাতে। পৃথিবীর নানান প্রান্ত থেকে তো বটেই এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, নানানভাবে অতি সাধারণ ছোট উদ্যোগ থেকেও নানানভাবে এই ঘোষণাকে সমর্থন জানিয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে। কেউ বলছেন যে আমরা ধানমন্ডিতে যেতে চাই, কেউ বলছেন আমরা ওইখানে একটা স্মৃতিস্তম্ভ বানিয়ে আমরা শ্রদ্ধা জানাবো, এরকম নানান আয়োজন চলছে। ধানমন্ডির বাড়িতে এই মুহূর্তে কোনো স্মৃতিস্তম্ভ নেই যেখানে গিয়ে শ্রদ্ধা জানানো যায়, কিন্তু সেই মাটিতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো, 1 মিনিট নীরবতা পালন করা, এটা তো সম্ভব। কিন্তু 15ই আগস্ট সত্যি এটা সম্ভব হবে বলে এখন কিন্তু মনে হচ্ছে যে না। অর্থাৎ 15ই আগস্টে ঢাকায় যারা ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে যেতে চান তাদেরকে কিন্তু আটকে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্পষ্ট করেই বলেছেন যে এগুলি কিছুই করতে দেওয়া হবে না, কারণ ওই বাড়ি এখন সরকারের অধীনে ঘেরাটোপে আছে, ওখানে কাউকে যেতে দেওয়া হবে না। বোঝাই যাচ্ছে যে মুজিবকে শ্রদ্ধা জানানো, মুজিবকে স্মরণ করা, এসব কিছুই আসলে বর্তমান সরকার এবং এই সরকারের সমর্থকদের বিরুদ্ধে চলে যেতে পারে, এই আশঙ্কা তারা করছেন। বিশেষ করে মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা রীতিমতো আতঙ্কিত এবং এই আতঙ্কের কেন্দ্রবিন্দু কিন্তু ওই একটা ভাঙাচোরা পোড়া বাড়ি ধানমন্ডি ৩২। ঢাকার এই বাড়িকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু অন্তর্বর্তী সরকারের মধ্যেও নানান রকম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিচ্ছেন তারা ওই দিন ধানমন্ডি ৩২ অভিযান করবেন। এই অভিযান আটকাতে গিয়ে ইউনূস প্রশাসন কি ধরনের পদক্ষেপ করে সেটাও কিন্তু দুশ্চিন্তার, সেটাও নিয়ে আলোচনা দরকার। কি ধরনের পদক্ষেপ করবে আমরা জানি না, কিন্তু সরকারের পদাধিকারীরা যে ধরনের আভাস দিচ্ছে তাতে একটা রক্তারক্তি, মার দাঙ্গা লেগে যাওয়াটা অসম্ভব নয়। তার কারণ সরকার কিছুতেই এই ছবি হতে দেবে না, এই ভিডিও হতে দেবে না যে ধানমন্ডি ৩২-এর ওই সীমানার মধ্যে দাঁড়িয়ে কেউ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে, এটা অন্তর্বর্তী সরকার হতে দেবে না। কারণ সেই দৃশ্য এখন মোহাম্মদ ইউনূসের জন্যে চরম আতঙ্কের হয়ে উঠতে পারে। ফলে প্রশাসনও কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে 15ই আগস্টকে আগস্টের 31টা দিনের মতোই, আর 5টা দিনের মতোই স্বাভাবিক সহজ রাখা। কিন্তু আমি যতদূর যা খবর রাখি 2024-এর 15ই আগস্ট আর 2025-এর 15ই আগস্ট এক হবে না। 25-এর 15ই আগস্টকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া এবং শেখ মুজিবকে স্মরণ করা, তার অবদানকে স্মরণ করা, এবং এটা করেই বাংলাদেশ
তার কিছু মানুষ অন্তত তাদের অতীতের ভুল এবং আরো নানা কারণে তারা কিছুটা প্রায়শ্চিত্ত করতে চান, যে অতীতে তারা এই প্রতিবাদটা করেননি, আর জাতির পিতাকে তার মৃত্যুদিনে তারা বিনম্র চিত্তে স্মরণ করতে চান। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।